শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ২১। কুত্তার বাচ্চা, এই থামা। এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পায়ে পড়ি ভাই, থাম না। শুদ্ধ। শাওনের ব্যাকুল কণ্ঠস্বর শুদ্ধের মন গলল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জল জল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে বাজছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই, আপনার নামে কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজেও অনুভব করলো তার শরীর অবশ হয়ে যাচ্ছে, আসছে, হাত কাঁপছে, কাঁপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে। এরপর এলো নির্জন এক রাস্তা। এরপর ছুটে চলছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলছে, বইছে অবাধ্য বাতাস। মাথার ওপরে নক্ষত্র ভরা আকাশ। ব্রিজের ওপর দুই ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলছে। কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধহয়। তখন একটি মালভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো তাদের চোখে। বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সায়ন গলা শুকিয়ে কাঠ। এত বাতাসে কপালের সরু ঘাম শুকনো গলায় সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দোহাই লাগে, কথা শোন। শুধু শুনলো কিনা বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুই হাত সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম, পাগলামি করবি না শুদ্ধ। তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে, তোকে মাফ করবো না, কখনো না। একথা শোনা মাত্র শুদ্ধর কি হলো কে জানে, সে আচমকা ব্রেক কষলো। একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খেকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুদ্ধ তখনও দু চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দ্রুত বাইক থামিয়ে নেমে পড়ল। বাইক স্ট্যান্ড করার সময় হুঁশেই নেই। বাইক আছড়ে পড়ল মাটিতে। সে সময় পরোয়া না করে দিক বিদিক ভুলে গিয়ে এলো শুদ্ধের কাছে। শুদ্ধ শার্টের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে খপ করে ধরে ফেলল শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলার সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধের বুক সজোরে ধাক্কা দিতেই শুদ্ধ দুপা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আরেকটা ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, ভাব মারাও আমার সাথে, ভাব। তোমার ভাবকে চোদার সময় আমার নাই। কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না। বড় হয়ে গেছো, খুব বড়। এতই বড় হয়েছো, বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার। তাহলে শুনে রাখো, তোমার বালমার্কা মুডের মাকে চুদে দফা রফা করার ক্ষমতা আমি রাখি। ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করবো না? মারবি, মার, আয়। শুদ্ধ চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অবধি জ্বলছে। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করে ফেললেও তবুও সে ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবে না, কখনো না। তাকে চুপ থেকে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিন ক্রিয়েট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? আমি মরে গেছি নাকি? আমার দেহ পচে গেছে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা নয়। তাহলে তোর কাছে কি, বল, কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কম সে? পেশার ভিত্তিতে কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওই রকম? আজকালকার যুগে ওর মতো সরল নরম কাদামাটির আর পাবি? ভালো জিনিস জুটাতে চাচ্ছি, গায়ে লাগছে না, না? তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে গুণে অনন্য হোক, তাতে আমার যায় আসে না। যে মেয়ে সর্বমুখে আমাকে চাইতে পারে না, সেই মেয়ে আমার না হোক। সে ছোট মানুষ, তোমার মতো বাল পাকনা বুদ্ধি নিয়ে ঘুরে না, এটা বুঝো না? আগে সময় দিতে দেখতি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি।
ছোট, অবুঝ, সরল বলে এতদিন ছাড় দিয়েছি, কিন্তু তোমরা আজ যা করেছো যথেষ্ট করেছো। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল, হতবাক তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়েরই চোখ লাল বর্ণ, দুজনেরই হাত মুঠিবদ্ধ করে চোখে চোখ করে কথা বলছে, দুজনেরই জেদি ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধ কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যিই কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস মারিস, তবু মেয়েটা তোর কাছেই যায় কেন? যায় কারণ তুই শাসনের সাথে প্রশ্রয় দিস। তোর রুমের পার্স আমি ভাই হয়ে জানি না কেন? ফোনের লক আমাকে দিসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরও তুই নীরব কেন? তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢুকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই সব স্বর্ণের মতো শীতলকে একই নজরে দেখিস? বল, মুখে একটা বার বল হ্যাঁ। তাহলে আমিও কথা দিচ্ছি আর কখনো এ ব্যাপারে কথা বলবো না, আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। তবে কি ধরে নেব নীরবতায় সম্মতির লক্ষণ? শুদ্ধর কাছে জবাব নেই, সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকেই নিজ মর্জিতে চলা ছেলে। আজ অবধি তার ওপর কেউ কখনো কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারো সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নেয়নি। যদি নিত তাহলে আজ সায়েন্টিস্ট নয়, মেরিনার পেশায় কর্মরত থাকতে হতো। দিনের পর দিন থাকতে হতো শিপে, পরিবার স্বজন ছাড়াই সময় কাটাতো সমুদ্রের শান্ত অশান্ত পানির ওপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরির নেশা তাকে জেঁকে ধরতো, কিছু করার জন্য হাত নিষ্পিস করতো। মোট কথা সে বরাবরই একরোখা জেদি, যা করবে ঠিক করেই ছাড়ে। এবং যা আমার সেটা কেবলই আমারই, এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনো আছে। যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধীটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শাসন বোঝে না, চোখের নিগ্রু চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই, তাকে চাইবে? তাকে না, কখনো না। মোদ্দা কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখ মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার লেশ মাত্র থাকে না, যে বাবা মায়ের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা, কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বমুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি, নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভবই। বলা বাহুল্য, আর যদি কেউ এক ফোঁটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়াতো, আর যদি সে তার অনুভব করতে পারতো ওই ভালোবাসাটুকু, তাহলে সে চাওয়ার আগে নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দুই হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা, ভরসা, বিশ্বাস কিছু ছিল না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করবে কিংবা করতে পারবে? তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই। সেও একবারও ভাবলো না এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবনে এত সহজও নয়। মন এত বোকা নয় যে ওকে ভালোবাসা বললেই ভালোবাসি বলেই ভালোবাসা হয়ে গেল। এরা যা করছে মোটেও ভালো করেনি, মোটেও না।
মনে মনে এসব ভেবে শুধু বাইকের ওপর বসতে সায়ন তার বাইকের চাবি কেড়ে নিয়ে থমথম সুরে বলল, কথা শেষ করে যা। কিসের কথা? সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা, চাবি দাও। শীতলকে মেনে নে। এত কিছু বলার পরও শুদ্ধ নীরবতা সহ্য হলো না সায়নের। সে পকেটে হাত তুলে তার ফোন বের করে আজকে তোলা শীতলের একটা ছবি বের করলো। তারপর সেই ছবিটার ওপর শুদ্ধর এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এবার বল, ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না? যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক সে অবশ্যই থাকুক, ধরফরিয়ে মরুক, আমি গিয়ে দাফন করব তাকে। এ কথা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে সায়নের জেদটা যেন বেড়ে গেল। সে শুদ্ধর হাতটা আরো শক্ত করে চেপে ধরল। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলে মানুষে দেখে শুদ্ধ বিরক্ত হলো, তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির ওপর থেকে ধরে রাখা গেল না। এবার উত্তরও সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। চোরের ধর্ম চুরি করে বলা। আমি চুরি করিনি, অথচ তলে তলে শিক কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে চুরি একটু হেরফের না হয়ে এক পক্ষে ভালোই হয়েছে, নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এ প্রবাদটি একটু হলেও কদর কমে যেত। সে খুব ভালো করে জানে এ ছেলে ভাঙবে তবু মচকাবে না। হঠাৎ কিছু মনে হতে সায়ন তড়িৎবেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় বকেছে কি বকে দিয়েছে। পরক্ষণেই শুদ্ধর গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুদ্ধ বিরক্ত মুখে নিজেই ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়নও হাসতে হাসতে বাইক টেনে তুলে তারপর ধীরে সুস্থে বাইকটা স্টার্ট করলো। দুজনই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল, কাজ আছে, তুমি যাও, দেরি হবে। যা, যেখানে যাচ্ছি যা, প্রথম সেহরি যেন বাড়িতেই হয়। যেখানে যাচ্ছিস যা, প্রথম সেহরিতে যেন বাড়িতেই হয়। শুদ্ধ জবাব দিল না। অনেকক্ষণ পর দুই ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়, মাঝে মাঝে নীরবতার রাগ বাড়ায়, রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুদ্ধ জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটা হোক, এর শেষ দেখে ছাড়বে। বড় মামি, মেজো মামি, ছোট মামি, শখ স্বর্ণ ছুটকি, কই রে সব? ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমান বাড়ছে। সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহরি, আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা থাকবে। ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো ঘুম থেকে উঠলে ঝাল তরকারি খেতে পারে না, তারা খাবে দুধ ভাত। একে 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 সে সব কিছুরই জোগাড় করতে হবে। তাই তিন গিন্নি বিশ্রাম নিয়ে শুয়ে পড়ে নিচে নামতেন। কিন্তু খুব পরিচিত কারো হাক ডাক শুনে একে একে সকলে ছুটে এলেন। শাম্মু কোথা থেকে দৌড়ে এসে রুবাবের গলা ধরে ঝুলে পড়ল। সৃজন পিঠে উপর উঠে পড়ল, গলায় টান রেখে রুবাব ওমা গো, বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। সিরাত এসে বাদর দুটোকে কোনোমতো সরালো। রুবাব কাশতে কাশতে অভিযোগ ছুড়ল, চৌধুরীর এক একটা ছানা এক এক রকমের বজ্জাত, পেছন পাকা সব কটা। ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই? শালারা কল ধরছে না। এ কথা বলে সিরাতকে দেখে গাল ভর্তি হেসে বলল, আরে শাশুড়ি মা,
যে কেমন আছো বলো। সিরাত হেসে রুবাবের মাথা ভর্তি কোকড়া চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য, এটা ওনার পুরনো অভ্যাস। উনি যখনই রুবাবের চুল এলোমেলো করে দিতেন, রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাতো শাওয়ান চৌধুরীর কাছে। আদুরে সুরে শাওয়ান চৌধুরী গলা জড়িয়ে ধরে বলতো, মেজো মামা, ও মেজো মামা, মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বড় হলে তোমার মেয়ে নিয়ে পালালে দোষ দিবে না কিন্তু। ছোট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটোপুটি খেত। শতরূপা ছোট্ট রুবাবের গালে চুমু এঁকে বলতেন, পালালোর ভাড়া আমি দেব বাপ। তুই শুধু বড় হ আর দোয়া কর যেন ভুল করে হলেও তোর না হওয়া বউ পৃথিবীতে ল্যান্ড করে। মায়ের কথা শুনে ফোকলা দাঁতে বের করে সে হাসি রুবাবের। কি সে হাসি রুবাবের! আনন্দ যেন ধরে না। এরপর থেকে যখনই সিরাত চুল এলোমেলো করে দিত, তখনই দাঁত বের করে হেসে বলতো, ও মেজো মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবোই বানাবো। রুবাব যতবার এ কথা বলতো, সিরাত ততবারই শব্দ করে বলতেন আমিন। কিন্তু বছর করে যেদিন সাম্য সৃজন হলো, সেদিন রুবাবের সে কি রাগ! কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি, বউয়ের জায়গা দুটো বাঁদর এসেছে। বলতে গেলে এই পাজি দুটোই তার প্ল্যান বরবাদ করে দিয়েছে। এতদিন পর রুবাবকে দেখে সিরাত চুল এলোমেলো করে দিয়ে বলল, এতদিন পর মনে পড়লো, তা কেমন আছিস বাপ? আমি তো বিন্দাস আছি, তোমরা কেমন আছো বলো। আমরাও ভালো আছি। তারা কথা তারা কথা বলতে সিতারা এসে দাঁড়িয়েতেই রুবাব ওনাকে দেখা মাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। গালে গালে লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো, নাকি শীতল একাই সবটা ঝেড়েছে? ভাগে কম পেলে ওর কান ছিঁড়ে ফেলবো বলে দিলাম। আছে বাপ, অনেক আচার আচার আছে। এবার বল দেখি, এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না? এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস। উপর মহলে সেসব শুনবে মামি। টাইম মতো ঠিকই জয়েন করতে হবে। দরকার নাই ওইসব ছাইপাশের চাকরি, ছেড়ে দে ওই চাকরি। পানিতে ভেসে বেড়ানোর চাকরি করতে হবে না। দরকার হলে দুই মামার অফিসে বসবি। হাহা তা বলবে, বললে হবে? হা হা, তা বললে হবে? তা ছোট মামি কই? ফোন কলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন সিমিন তার পেছন থেকে কান টেনে ধরে বললেন, না রে পাজি, পাজি ছেলে প্রেম করছে না। আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। বলো কি তাহলে, এই স্বামীকে টেনে বেড়ানো কি দরকার? ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দেবো। এ কথা শুনে সিমিন হাতের চাপ বাড়াতেই রুবাব মুচড়ামুচড়ি করে কান ছাড়ালো। শখ স্বর্ণ এলে তাদের সাথেও কথা হলো, গল্প হলো, মজার গল্প। সব গল্পে হাসাহাসি হলো। কথায় কথায় এক গাদা নাস্তা সামনে রাখা মাত্র রুবাব খেতে শুরু করলো। তখন শীষ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দা করে আঙুলের ডগা ঘোরাতে ঘোরাতে সায়ন এলো। রুবাব তাকে দেখে দ্রুত উঠে কোলাকুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফিরলেন বুঝি? বিয়ে শাদী কি করবেন না? আর কত কচি সেজে থাকবেন? এ কথা শোনা মাত্র সায়ন ওর কানে কানে কিছু একটা বলতেই সে ছিটকে সরে গেল। নাক মুখ কুঁচকে বলল, ছি, তুমি একটা অশ্লীল। সায়ন রুবাবের কাঁধ জড়িয়ে ধরে একই সোফায় বসলো। তিন গিন্নি তখন রান্নাঘরে। ডাইনিং টেবিলে শখ স্বর্ণ সাম্য সৃজন রুবাবের আনা পিৎজা ভাগাভাগি করতে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সায়ন রুবাবকে বলল, ভাই সম্মান নিবা? সম্মান? রুবাব কলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব। আমার বোন নিবা অথবা আমাকে সম্মান দিবা না? তা হবে না। কে বলেছে তোমাকে সম্মান দেব না সোনা? এসো সম্মান নাও। তা সম্মান কোথায় নিবা, সামনে নাকি পেছনে? তো ঠিকঠাক লোড নিতে পারবো তো? এ কথা শুনে রুবাব এক লাফে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, বড় মামি, শায়ন ভাইয়ের দ্রুত বিয়ে দাও। এর বিয়ে দেওয়ার ফরজ হয়ে গেছে। এ কথা শুনে সিতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন,
ও একবার নিজের মুখে বিয়ের কথা বলুক, 2 দিনের মধ্যে ওকে বিয়ে করাবো আমি। সিতারা কথা শুনে সায়ন ঠোঁট কামড়ে এসে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ কিছু অনুভব করে তাকাতে চোখাচোখি হয়ে গেল দুজনের। সায়ন চোখ ইশারা করে উপরে যাওয়ার কথা বলে স্বর্ণ যেন শুনেও শুনল না, ঠায় সেভাবেই বসে রইল। অগত্যা সায়ন চুলে ব্যাগ ব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গান ধরলো, কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পইড়া ছাই, সানডে মানডে ক্লোজ কইরা দিতে একজন মানুষ নাই। ও ভাই রে ভাই! বড় ভাইয়ের গান শুনে সব মুখ টিপে হাসতে হাসতে বেচারি একসময় ভীষণ খেলো, তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে শামসুজ্জামান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো, কিন্তু কিছু বুঝতে না অগত্যা খাওয়াতে মন দিল। সবার সামনে টুকটাক কথা হলেও এখন অবধি শীতলের সাথে দেখা হয়নি রুবাবের, যেটা অবধি আশ্চর্য ব্যাপারও বটে। সে বাড়িতে নেই নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি। তবে যাই হোক, তার জন্য দেখা করাটা ফরজ। তাই সে শীতলকে খোঁজ নিয়ে নিজেই গেল তার দেখা করতে। গিয়ে দেখে শীতল রুমে নেই। রাত তখন 10:30। এত রাতে মেয়েটা গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতে সায়নের মুখোমুখি হলো। সায়ন কথাটা জানাতে সায়ন শুদ্ধর রুমে দরজায় হাত রেখে দরজা ভিজিয়ে রাখা, দরজা খোলা রাখা তো কথা না। কৌতূহলবশত দরজার সামান্য খুলে উঁকি মারতে দেখে আলুথালু বেশে শীতল বসে আছে। পরনের এখনো শাড়ি কেঁদে কেটে একাকার অবস্থা, চোখ ফুলে লাল হয়ে আছে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো দেখেনি। তবে একটু পরে রুমে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবাব সায়ন দাঁড়িয়ে আছে। তাদের দেখা মাত্র শীতল ঠোঁট উল্টে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। কান্না দমকে কথা বলতে পারছে না সে। সায়ন দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? রুবাবও বসলো, সেও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের 2 চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করলো। বলল, কি হয়েছে ছুটকি, বল আমাকে। শুদ্ধ ভাই, ওর সাথে কথা হয়েছে, আমার জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। রেগে আছে খুব। রাগিয়েছিস কেন? তোকে শিখিয়ে দেই একটা, তুই করিস আর একটা। তোমার কথা মতোই তো কানের 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতেই তো আরো রেগে গেল। এই কথা শুনে সায়ন ভ্রু কুঁচকে তাকালো রুবাবের দিকে। কিস এলো কোথা থেকে? সে তো এসব করতে বলেনি। ওয়েট ওয়েট, শীতল শুদ্ধকে কিস করেছে? কিন্তু এই বুদ্ধি কে দিল? সে এবার বিস্ময়ে ভরা দৃষ্টিতে শুধালো, কি কি বললি? আবার বল, তুই ভাইকে কিস করেছিস? শীতল মুখ কাচুমাচু করে সম্মতি সূচক মাথা নাড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, রুবাব ভাইয়া তো শিখিয়ে দিল। আমি তো রাজি ছিলাম না, কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দ্রুত পটে যাবে। পটে গেলে আমার মিশন সাকসেস হবে। এতক্ষণে সায়ন বুঝলো শুদ্ধর রাগের কারণ। যেখানে ভালোবাসা শুরুই হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনোই এসব ছ্যাবলামি পছন্দ করবে না, এটা তো জানা কথা। সায়ন এবার রুবাবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, শালা বলদ, কি করেছিস এটা? আমাকে একবার জানাতে পারলি না? রুবাবও দাঁত খিসমিস করে বলল, আমি কি করে জানবো ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে, কিস করে, আমি তো কুপোকাত। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো পাশা পাশা উল্টে যাবে। সায়ন দীর্ঘশ্বাস সে শীতলের মাথায় হাত বুলিয়ে আদুরে সুরে ডাকলো, শীতল জান বাচ্চা আমার, এভাবে কাঁদে না পাখি, আমরা তো সাথে আছি। শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া। তা পেয়েছে। শোন, আজ থেকে আমার আর কোনো প্ল্যান করব না, সব সময় হাতে ছেড়ে দেব। এরপর যা হয় হবে, কেমন? কিন্তু আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতে পারলাম না, ভালোবাসার জীবাণু শুদ্ধ ভাইয়ের
রঞ্জে রঞ্জে ছড়াতে পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও তো পেলাম না। ওই যে বললাম সময়ের কথা বলবে, ঠিক আছে। তাহলে শুদ্ধ ভাই ফিরলে আমি কি তাকে সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপর। তা বলতে পারি। শীতল ঘাড় কাত করে তাদের কথা সম্মতি জানালো। শুদ্ধ ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে গেছে, কেঁদে কেটে যাচ্ছে। তাই অবস্থা, অপরাধ বোধ কাজ করছে নিজের মধ্যে। বুঝতেও পারছে মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধর সামনে দাঁড়ানো উচিত হয়নি। কেন উচিত হয়নি তার? কেননা মিথ্যে ভালোবাসা বিষের মতো। শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো, এজন্য রাগ দেখিয়ে চলে গেছে। কিন্তু গেল কেন? তাকে মারতো, মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারতো, বরাবরের মতো একটু বকতে পারতো, ধমকাতে পারতো। এতদিন শুদ্ধ মারা, বকা, ধমকানো কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে এত কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখে পানি ঝরঝর করে গড়িয়ে গেল। আবার ওকে কাঁদতে দেখে দুই ভাই উতলা হয়ে গেল। শীতল সায়ন আর রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়, সত্যিকারের ভালোবাসা কেমন হয়, প্লিজ শেখাও আমাকে। আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি। এই ভুল শুধরাতে হবে আমাকে। রুবাব সায়নের দিকে তাকালে তাদের চোখাচোখি হলো। তারা শীতলকে বোঝালো, ভালোবাসা শেখানো যায় না পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দেবে তুইও কাউকে ভালোবাসিস, যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবে। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর দু চোখ খুব প্রিয় একটা মুখই খুঁজে বেড়াবে। তার হাসিতে আনন্দ ভরা ঝুমঝুম করবে, আবার তার সামান্য কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাবে। যাকে কোটি কোটি বার ভালোবাসি বললেও বিতৃষা বিতৃষ্ণা আসবে না, অরুচি হবে না, বিরক্ত লাগবে না। এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো। তবে এখন ভাবার সময় দিল না দুভাই। তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামার তাগাদা দিল। ফ্রেশ, তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না। ফ্রেশ হয়ে চুল মুছতে ভাবলো, সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবলো, সবার সাথে এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবলো সবাই আছে, শুদ্ধ নেই। রাত বাড়ছে, সেহেরি আবার উঠতে হবে, তাই সকালে ঘুমাতে চলে গেল। তবে শীতলের চোখ ঘুমের রেশি মাত্র নেই। সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার বেলকনিতে বসে আছে। কেন বসে আছে জানে না, তবে বসে থাকতে ভালো লাগছে। আচ্ছা, শুদ্ধ ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকা কিসের? কি এমন জরুরি কাজ করেছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুদ্ধ বাইক নিয়ে পার্কিং লটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাতে সবার ঘুম ভেঙে যেতে পারে। তবে সে দৌড়ে নিচে গেল, কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল। শুদ্ধ কেবল হাত বাড়িয়ে কলিং বেল চাপার জন্য, তার আগে দরজা খুলে শীতলকে দেখতে পেল। ফোলা ফোলা চোখে, ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকে তাকিয়ে আছে শীতল। শুদ্ধ তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুদ্ধ হ্যাঁ না কিছু না বলে উপরে উঠে গেল। শীতল পুনরায় বলল, মুরগি মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি। এবারও শুধু নীরব সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে সেও শুদ্ধর পিছু পিছু যেতে যেতে আবার ডাকলো, শুদ্ধ ভাই। শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পার্স দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পেছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধ বোধে কাতর হয়ে যাওয়া এক মানবীকে, যে অশ্রু ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলে যেমনি শীতলের মনে পড়লো সরি বলা হয়নি। সে চোখজোড়া মুছে দরজায় পাস ইন করতেই ইনকারেক্ট পাস দেখালো। এবারে দুইবার তিনবার করে পাস ইন
দিলে বারবার ইনকারেক্ট পাস দেখালো। অবাক হলো। চতুর্থবার পাস দিতেই দরজায় হাত লাগানো মাত্র কারেন্টের শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ওর। দ্রুত হাত ছড়িয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি। একবার পাস দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পার্স বদলে দিয়েছে শুদ্ধ ভাই? কিন্তু পার্স বদলালো কেন? তাকে রুমে ঢুকতে দিবে না তাই? ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওদিকে দরজার রুম ওদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পাস ইন করায় কারেন্টের শক লেগে পাস ইন করা থেমে গেছে। শীতল থামতে নোটিফিকেশন আসাও থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসলো। শক খেয়ে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে যাক। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবে সে ফোনটা বিছানার উপর ঢিল ছুঁড়ে ফেললো। তারপর দুই হাতে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো। সোনা যত পোড়ানো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজেই সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতেই হবে, মিলিয়ে নিস। আমিই চাইতে বাধ্য করব তোকে। যদি না পারি না, তবে আমার নামও সোয়াইব শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরী কন্যা, রেডি থাক। ঘড়িতে সময় ৩টা বেজে ৪৫ মিনিট। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছে ৩ চৌধুরী গিন্নি। ৩ যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারোরই ওঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন সারাফাত শাওন চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। সেসব পাহাড়ের নবী ও সাহাবীদের কতদিন থেকেছিলেন, কেন থেকেছিলেন সেসব দেখানো হচ্ছে। দুই ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন। আজকে প্রথম সেহরি। সবাই একসাথে সেহরি করলেও থাকছে না শাহাদাত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতেই মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারেন না। শাওন চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদাত চৌধুরীকে। রিসিভ হতেই ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদাত চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিল ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশিও হয়েছেন বটে। ওনারা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোট চাচ্চুর সাথে। ইফতার একসাথে ইফতার করবে। শাহাদাত চৌধুরী আদর সুরে জানালো, অবশ্যই চেষ্টা করবেন। তারপর ৩ ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটল। শখকে দেখে সিতারা বললেন, বাকিদেরকে ডেকে আনতে। ঘুমে থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না, ধীরে ধীরে খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে? শখ মায়ের কথা শুনে দোতলায় গিয়ে স্বর্ণকে ডাকলো। এরপর ঘুমকাতুরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকলো শুদ্ধ আর সায়নকে। নয়তো দেখা যেত পাজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। রুবাব গেস্ট রুমে ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডেকে এরপর এসে বসলো ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে এসে বসলো ডাইনিং টেবিলের চেয়ারে। শীতল মুখ ভোঁতা করে দেখলো সবাই ডাকলেও শুদ্ধ নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে দেখে শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে। তার চোখে মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধহয়।
শীতল খুব মনোযোগ দিয়ে দেখলো পাষাণ মানুষটাকে। সে শুদ্ধ এসে বসলো সৃজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পরে সেই চেয়ারে এসে বসলো রুবাব। সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়েও হাসতে পারল না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিতে শুরু করেছে। সাম্য সৃজনের চোখে এখনো ঘুম। তারা এখনো ঢুলছে, অথচ গতকালে সবাইকে বলেছে তারা রোজা থাকবে। এবার সব রোজা করবে। গতবার ছোট ছিল তাই করতে পারেনি, এবার 30টা রোজাই রাখবে। তারাও দেখিয়ে দেবে তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। সারাফাত চৌধুরী খেতে হঠাৎ বড় চোখ পড়ল শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে। প্লেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ ফোলায় কথা। তাহলে কি মেয়েটা কেঁদেছে? হয়তো, কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে। যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। সিমিনের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগেই দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সলিড মাংসের পিস তুলে দিল। সায়ন খোসা ছাড়িয়ে চিংড়ি তুলে দিল। সব পানির গ্লাস এগিয়ে দিল। স্বর্ণ সাম্য সৃজন দুধ ভাত মেখে দিচ্ছে। শুদ্ধ মা চাচিদের বসে পড়ার তাগাদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য! টুকটাক কথাবার্তা হচ্ছে, সবাই খাচ্ছে, যার যেটা লাগবে তুলে নিচ্ছে, তুলে দিচ্ছে। এরপরেও যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না, তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না। কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে একথা ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধর দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে। ছোট 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 লোকমা তুলে খায় সে। খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরাই জেন্টালম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শুদ্ধ বাঁ পাশে রুবাব, তার পাশে সায়ন। রিববের পাশে সায়ন। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির নজরকাড়া 3 সুদর্শন যুবক। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে, আজও এসেছে। আজকে প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসেবে চেকে মর্জিমতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে। তবুও শুদ্ধকে নাতি জামাই করবেন সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামলে নিয়েছিলেন। জানিয়েছিলেন ছেলে বিক্রি করবেন না, তবে ছেলের সাথে কথা বলে দেখবেন, ছেলের মত থাকলে ওনাকে জানাবেন। মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য। উনি খুব ভালো করেই জানেন শুদ্ধ কানে এ কথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথার খই হারিয়ে ফেলবে। তবুও চুপ থাকলে হবে না, কিছু বলতে হবে। ছেলেগুলো বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে, অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না, এসব ভেবে মনে মনে কথা গুলিয়ে নিলেন। তারপর গলা খাকারি দিয়ে সবাই বুঝলো উনি বিশেষ কিছু বলবেন, তাই তাকালো। তখন তিনি বললেন, সায়ন, শুধু রুবাব, 3জনকে বলছি, যথেষ্ট বড় হয়েছ, নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না। বিয়ে করতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাআল্লাহ। এইটুকু বলে থামলেন। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই তার পরেরটুকু শুনতে চায়। উনি পরেরটুকু পেশ করলেন, আর ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলবো। এরপর সায়নের।
একে একে শুদ্ধ, রুবাব, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথা সায়নকে উদ্দেশ্য করে বললেন তিনি। সায়ন এক মনে খেতে খেতে একবার চোখ তুলে বারবার দিকে তাকালো, তারপর বলল, সামনে নির্বাচন, তো তো বিয়ে টিয়ে বাদ। আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। ভালো করেছো, এবার নিজে করো, নয়তো শুদ্ধ কিংবা রুবাবের ঘাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রুবাব ভীষণ খেলো। কোনো মতো পানি দিয়ে মুখে মুখে খাবার গিলেও দুঃখী দুঃখী স্বরে জবাব দিল, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, বড় মামা, কিন্তু ঘাড়ের ওপর বড় ভাইদের রেখে বিয়ে করলে লোক কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে না? তার কথা শুনে সায়ন ভ্রু কুঁচকালো, তারপর খ্যাপাটে স্বরে জবাব দিল, কেউ কিছু বললে সে কেউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না, কয়েক মিনিটে বুঝিয়ে দেব সমস্যা আছে কিনা। সেই শালায় এমন অবস্থা করব সেই শালার এমন অবস্থা করব, এক সপ্তাহ হাঁটতে গেলে কুদ পারবে। শাওয়ান চৌধুরী গলা খাকারি দিলেন, তবে ওনার ঠোঁটে মিটি মিটি হাসি। তবে ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত শাওনের প্রতি। ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশিই বলে, যার দরুন বারংবার ওনাকে অস্বস্তিতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে? এখন কি ভদ্রতা জ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারলেন ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলার কথা বলছি। আর কি? ভাবো একবার, কত বড় সাহস আমাকে নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল, পিঠের ছাল তুললে হাঁটতে খুঁজতে পারবে কেন? হাঁটতে কুদ পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়। তুমি তুমি বরং তাদের পাছার ছাল তুলে দিও। এ কথা শুনে শখ-শূন্য একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলো। হাসিতে ঠোঁটে কোণ বেঁকে আসছিল তাদের। কারোরই বুঝতে বাকি নেই সায়নের কথায় ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর তোমার তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা? তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমার কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এ কথা শোনা মাত্রই শীতলের হাত থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। মানে কি? গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বলল, আর আজই অন্যকে বিয়ে করার কথা বলছে, তাও তারই সামনে। শুদ্ধ ভাই তাহলে সত্যি তাকে মেনে নেবে না? শাওন ভাই তখন বলল মিশন সাকসেস। তাহলে কি শাওন ভাই মিথ্যে বলেছে? তাকে বুঝ দিতে ওসব বুঝিয়েছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে অনুভব করে। শুদ্ধ হঠাৎ চোখ তুলে তাকালো, দুজনে চোখাচোখি হলো। বাঁধ ভাঙা কান্নার ঠোঁট ভেঙে আসলেও সে নিজেকে সামলে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধর। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কলিজায় তীর বিঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে গড়াতো। গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজা এফোর ওফোর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে একথা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার সমস্যা নেই, শুধু তাকে সত্যবাদী হতে হবে। সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে কথা
বলার সাহস রাখে। এইটুকু হলেই চলবে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়ে তেমনই, দেখতে শুনতে ভালোই, মুখে আদল আমাদের শীতলের মতো, খুব আদুরে। বাহ, তাহলে আর কি, আমি যেমন আমার জীবন সঙ্গীও তো তেমনই হওয়া উচিত, হওয়া চাই। বিশেষ করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া মাথামোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। তাহলে এখানেই কথা বলি। বলো, মন মতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। সাফওয়ান চৌধুরী এবার হাসতে হাসতে বললেন, কি রে বাপ, বিয়ের জন্য এত পাগল হয়ে গেলি যে? কুচক্রি মানুষের বদনজরে পড়েছিস। জানোই তো নজর কতটা খারাপ জিনিস। কুচক্রি মানুষের বদনজরে পড়েছি। জানোই তো নজর কতটা খারাপ জিনিস, তাই বিয়েটা সেরে নজর কাটাতে চাচ্ছি। বলা যেতে বলা তো যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। হা হা হা, দারুণ বললি তো। মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওসব ভয় টয় কোনো কালে ছিল না, আর এখনো নেই। তাই হয়তো অবলীলায় সব কথাটা বলতে পারি। একের পর এক শুদ্ধর খোঁচামার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখলো শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝেছে শুদ্ধ তাকে মিন করে কথাগুলো বলছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে শুদ্ধ ভাই কি বুঝছে না ছুরির থেকেও তার কথার আঘাত ধারালো হয়ে বুক পাঁজরে বিঁধছে? নাকি সেই আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না সে? ভাত নাড়াচাড়া করতে করতে দুফোঁটা চোখের জল ফেললো, সন্তর্পণে মুছে নিল। তখন সারাপাত চৌধুরী মাথা নাড়িয়ে এও বললেন, আরো একটা নম্রভদ্র মেয়ের সন্ধান আছে। মেয়ে বিসিএস ক্যাডার। মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতা ইচ্ছে মতো অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে তিন ভাইয়ের কে রাজি আছো স্পষ্টভাবে জানাও, তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের কথা শুনে সকলে হতবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নেবে, কিন্তু কিসে কম তারা? বাড়ি গাড়ি টাকা পয়সা নাকি অর্জিত মান সম্মানে? সায়ন ভ্রুকুচকে নিল। ঠোঁটের কাছে গালিরা এসে সুড়সুড়ি দিচ্ছে, কিন্তু সে তো বাড়িতে গালিটালি দেয় না। ওসবের জন্য চৌকাঠ পেরোতে হবে, কিন্তু কতক্ষণ আর শোনা যায়? তাই সে গপাগপ খাবার গিলে উঠতে উঠতে বলল, যৌতুকের মায়েরে আলাবু করলেও ওইসব ছাইপাশ আমার লাগবে না। উঠছি আব্বাজান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা তিন ভাই ভাগাভাগি করে নিতে পারো। একটা একটা ক্যাডার আম্মা পেলে আমার না হয় থই থই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দেব। এই কথা বলে সায়ন একটা পানির বোতল নিয়ে রুমে চলে গেল। সারাফাত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেলে সাফওয়ান থামিয়ে দিলেন। কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেড়ে আসতে পারে ভেবে রুবাবু কোনো মতো খেয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। দুই ভাই পালালো, আরেকজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিয়ৎকাল চুপ থেকে সারাফাত চৌধুরী পুনরায় শুদ্ধকে বলল, ওরা তো না বুঝেই পালিয়ে গেল, তুমি অন্তত কিছু বলো। লাগলে সময় নয়, ভেবে পরে জানিও। ভাবাভাবি কিছু নেই, সবই তো তোমার ওপর নির্ভর করছে, আমার ওপর। যেমন ছেলে তোমার জন্ম দিয়েছো তুমি, পড়ালেখা করিয়ে বড় করেছো তুমি, ছেলেদেরও খুব ভালো করে চেনো তুমি। তাছাড়া বলতেই হয় তুখোড় বিজনেসম্যান তুমি, তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমি না হয় বলো তোমার ছেলেদের দাম কত, কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথা সারাফাত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণায় অদৃশ্য রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও জানতে রেজাল্ট, তবুও পরীক্ষা করতে মন সায় দিল।
এ কথা এত গল্পের মাঝে কেউ খেয়াল করলো না বাড়ির আদুরে কন্যার ছল ছল চোখ। শীতল আর বসে থাকতে পারল না, উঠে রুমে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ নিজে উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল, নতুন কাজ ধরেছি, বিয়ের ব্যাপারে কদিন পরে কথা এগিয়েও বাবা, কিছুদিন যাক, আমিই বলে দেব তোমায়। শুদ্ধর কথা এবার বড়রা ভ্রু কুঁচকে তাকালেন। কেবল বলল, পাত্রী মন মতো হলে শখের আগেই বিয়ে সারবে, এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন কি ঘোরে কে জানে। ওনাদের তাকাতে দেখে শুদ্ধ কারো দৃষ্টি পরোয়া করলো না। সে ধীরে 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 সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলল, ভালোবাসি না, ভালোবাসবো না, কাজ ঘেঁষি না, ঘেঁষতেও দেব না, না নিজে কারো হব, না তোকে অন্যের হতে দেব। যাতনা দিবি দে, যন্ত্রণায় পোড়াবি পোড়া, মনকে অন্তত বোঝাবে, বোঝাতে পারবো। আমার অভিলাষী আমার দহন একমাত্র কারণ। এ কথা বলে শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসলো। যাক, খোঁচাটা তাহলে ঠিকভাবে কাজে দিয়েছে। যাক, শান্তি। কেমন লাগে বুঝ এবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজার পাশ ইন করতে করতে বলল, তোকে ডুবতেও দেব না, হাত টেনে পাড়েও তুলব না, তোকে অথই জলে নাকানি চুবানি খাওয়াবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথেই বেছে নিয়েছিস। এখন তুই পূর্বী অভিলাষী। পড়তে পড়তে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কতদিন চুপ থাকবে, কতক্ষণ চুপ থাকবে, কতবার নিজেকে সামলাবি দেখি, আমিও দেখি। কান্না করছিস কর, তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। শুদ্ধ, ও শুদ্ধ, কই তুই বাপ, জলদি বের হয়ে আয়। আব্বা। উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন্য হয়ে ছুটে চলছেন সিমিন চৌধুরী। দু চোখের পানিতে ঝাপসা, দেখছেন সবকিছু। পা জোড়া চলতে চাচ্ছে না যেন। কান্না ভেজা কণ্ঠস্বরের সাথে হাত পাও থরথরিয়ে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, খাওয়া দাওয়া ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করেন না। যাদের কাজ থাকে করে, বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। সারাফাত ও শাওন চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাত সাম্য সৃজন নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিধায় 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই মুখ গোমড়া করে মায়ের সাথে গেছে তারা। সব গতরাতে জানিয়েছিল, ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কথা কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ন সেহরি খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবলই সে জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধহয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় সিতারা সিমিন ভাবলেন হাতের কাজ সেরে কুরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারের কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুই যা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতি বছর ওনারা 3 যা কোরআন খতম দেন। শুধু ওনারাই না, সারাফাত চৌধুরী শুদ্ধও দেয়। বাদ বাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেকদিন 2-1 পারা করে কোরআন পড়ে। বলা বাহুল্য, সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কোরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আর শাহাদাত চৌধুরী শিখেছেন উনার বাবা অর্থাৎ শুদ্ধ দাদার থেকে। চমৎকার করে কোরআন পড়তেন উনি। এত সুরেলা কণ্ঠ, কোরআন পড়েন, শুধু শুনতেই ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আজ প্রথম রোজা। প্রত্যেকটা রোজাদার
রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজায় করবে। এটি পবিত্র মাস, পবিত্র এক এক একটি দিন। সবার মতো চৌধুরী নিবাসে সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে, কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দোরগোড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে, শাম মসজিদ অ্যাক্সিডেন্ট করেছে। দুই ভাইয়েরই গুরুতর অবস্থা। মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। দু চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাত সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছেন। পানি টানি ছিটিয়ে জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান সিমিনকে ফোন কল করে এসব জানিয়েছে। শুদ্ধ রুম সাউন্ড প্রুফ, নিচের কোনো শব্দই তার রুমে অবধি পৌঁছায় না। একথা স্মরণ হতেই দোতলা দিতে ছুটলেন তিনি। এদিকে শুদ্ধ নামাজ পড়ে ঘুমায়নি। আপন মনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবের কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে, সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ বলতেই হয়, মেয়েটা ধারালো ট্যালেন্ট। তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। শুধু ট্যালেন্ট না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া ভাগ্যের, সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল, এখনো আছে। আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনো ঘুমাচ্ছেন হয়তো। রোজা আছে, সারাটা দিন চটে থাকবে। তার মেজাজ কিছু বললে খ্যাঁক করে উঠবে। এ কথা বললে 10টা কথা শোনাবে। ভুল করলে মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে, রোজাদারদেরকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎ গুণ। অথচ যত রাজ্যের আজাইরা কাজ করে বেড়াবে, এসব নতুন কিছু নয়। প্রতি বছরই এসব হয়, সবটাই তার জানা। এসবের কথা রেশনা কাটতে হঠাৎ তার কানে এসে পৌঁছালো সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কার কি হলো? ওদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বেনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালার 3 পিস, ক্রসিং আছে। মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে? দু একটা কড়া কথা বললেই সে আবেগগ্রামে আবেশী সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে? দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে? না, মোটেও না, তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনো বাড়িতে আছে। তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিং এর সামনে রেখে আসেন। এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। এই কথা শোনা মাত্রই যখন না বলবে, তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে এ কথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই শোধই তুলবে সে। কি ভেবেছে সে সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে ভাবতে বেনুনি পাকতে দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বেনুনিতে রাবার বাড়তে পারল না, তার আগে দৌড়ে বের হলো। একদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগতে তার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। প্রশস্ত বুকের সাথে নাকের বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায় না। হন্তদন্ত হয়ে সিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারে না। একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধ বুঝতো সিরিয়াস কিছু ঘটেছে, নতুবা এভাবে কাঁদার মানুষ নন তার ছোট চাচি।
ওনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে একপাশে মা তুলল, চাচির বুকে জড়িয়ে ধরল। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে, এভাবে ছুটছো কেন? পরে ব্যথা পাবে। বাপ, ওই ছোট চাচুর কি কি ঠিক আছে? তাহলে একজন কল করেছিল, শামসিজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এখনই আমাদের হাসপাতালে যেতে হবে। কে কল করেছিল? চেনো তাকে? পরিচয় দিয়েছে। তাকে চিনি না বলে বলল পথচারী। শুদ্ধ ভ্রু কুঁচকালো। সিমিনের হাতে থাকা ফোনটা নিয়ে কল লিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করলো এক মহিলা। শুদ্ধ বিনয়ীভাবে বলা কথা বলে জেনে নিল পুরো ঘটনা, কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটি হিড়িক পড়ে গেল। জায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকেই কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতো সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছে একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ, বিনোদন পর্বের মূল উৎসও। অথচ আদরের বাচ্চা দুটোর এ ঘটনার চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সারাফাত ও শাওন চৌধুরীর কাছেও খবর চলে গেল। ওনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকেও যেতে হবে, কারণ শামসিজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করলো না। শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করে দ্রুত এসো। এ কথা বলে গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটল। আর গাড়ি বের করতে করতে সিতারা, সিমিন, শীতল, স্বর্ণ এগিয়ে এসে দাঁড়িয়েছে। তারা যাবে হাসপাতালে। শুধু ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফোঁপাচ্ছে এখন। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে পারেই বাকি। তাছাড়া ওকে কিছু বলা না বলার সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল, বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না, ওকে নিয়ে বাড়িতে থাক, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধর কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধর পাশে সিট দখল করে বসে পড়ল। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগে শীতল জেদি সুরে বলল, গাড়ি না নিলে রিক্সা করে যাব, তাও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা বাড়ালো না। শুদ্ধ গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে চৌধুরী নিবাসের গেট দিয়ে বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা, সাম্যের নাকি রক্ত লাগবে। তার তারা সায়নের রক্তের এক গ্রুপ। সাম্যের রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন, কিন্তু সেই বান্দা এখন কোথায়? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাতে নিতে দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কারা জানি সায়ন বাবার পার্টি অফিস চুর চুর কইরা লাইছে। সায়ন বাবা কারে জানি খুব পিডাইতাছে। কাকে মারছে মুই তারে চিনি না, তয় শুনলাম ওই গোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিতে আইছিল। ওহ, আপনি যাইবেন আম্মা? চলেন আপনি নিয়ে যাই। না, আমি গিয়ে কি করব? সায়ন বাবা মারপিট করতেছে, তাও যাইবেন না? তারা পুরুষ পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কি করব? যাই হোক কাকা, আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না। আমি একা বাসায়। আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। আর যাবো না আম্মা, ঠিক আছে। একথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভেতরে চলে এলো। তার এখন কাঠখোট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না, কারণ উনি এ বাড়িতে চাকরি করেন, তাও 5-7 বছর হবে। বাড়ির সবাই পুরোপুরি না চিনলেও মোটামুটি চিনেন, জানেন। চৌধুরী নিবাসে এতগুলো সদস্যের ভিড়ে সবাই হাসি খুশি হলো। এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতে কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তা কি বা উচিত নাকের দিকে একসা হওয়া। যেমন শীতল হয়েছে, কিংবা সায়নের পার্টি অফিস কে বা কারা ভেঙেছে এটা নিয়ে একটু চিন্তিত হওয়ার কথা, কিংবা সায়ন কাকে মেরেছে
বা এটা শুনে ছুটে গিয়ে দেখার কথা, কিন্তু না, সে বরাবর মতো শান্ত। তার হাবভাব এমন যে কিছুই ঘটেনি, সব স্বাভাবিক, সব। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বলেও কাজ হচ্ছে না। সে সমানে একটা ছেলেকে ঘুষিয়ে মেরেই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পুরো পূর্ব পরিচিত। তাহলে কিসের বসে শত্রুতা? শত্রুই যখন, তখন খালি হাতে পায়ে লাগাতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে, সে মার খাওয়ার কাজই করছে। যখন এ কথা বুঝে যায় তখন সায়নকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে আর একটু মজা নেওয়া যেত। একথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে, তার আসে। তার ফোনের অনেক ছবি উদ্ভট পরিস্থিতি তোলা, সেই তুলে তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ, গায়ে রোদ পড়াতেই গা চিটমিটিয়ে উঠেছে। দেখে রুবাবও ছায়া দাঁড়িয়ে দেখতে থাকলো সায়নের মার। ভাইটা তার ভালোই মারপিট পারে। রাজনীতি টাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারতো। দেখতে শুনতে হিরো মার্কা, বেশ ভালো অভিনয় জানে। তাহলে হিরো চরিত্রে অভিনয় করতে তার কি সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশে একটি রত্ন, ওদের এদের যত্ন করা আবশ্যিক। এসব ভেবে সে সময় দেখলো। সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুই ভাই বাইক নিয়ে টই টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখতে এনেছিল সায়ন, কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতরে ভাঙচুর করেছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী। যা সামনে দেখেছে তাই ভাঙছে। কনক বোনের কবর জেদ করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নই ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করেছে। সব ভাঙা হলে যখনই আগুন দিতে যাবে তখনই সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহরি বিধায় ছেলেপুলেও যে যার বাড়িতে সেহরি সেরেছে। আজ কেউ ছিল না এদিকটায়, তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছে সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখলো তখনই দৌড়ে এসে আটকায়। স্বাভাবিক স্বরে বললে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি, নামাজে যাওয়ার আগে না হওয়া বউকে ছুঁয়ে কথা দিয়েছি এই 1 মাসটা গালিটালি দেব না, অকারণে কাউকে মারবো না। তবে হ্যাঁ, এই চোদনা কারণ অকারণে আমার পেছনে সুরসুরি দিতে আসবে, তাকে সুস্থভাবে ফিরতে দেব না। তুইও দুষ্টুমি করিস না। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা যা, বাড়ি যা। বাড়ি যাবো? যাবো তো। আগে তোর 3 বোনের এক বোনকে দেখে খেয়ে কবরে শুয়ে আসি। এই বাল রাগ উঠাস না বলে দিচ্ছি। তুই আমার বিয়ে করা বউ না যে আদর করার লোভে ঘরে আটকাতে। তোমার আচোদা কথাবার্তা গোগ্রাসে গিলে যাব। হা হা হা। আমার কথা গিলবি কেন? আর গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন বোন করে মুখে ফেনা তুলে ফেলে, রাতের বেলা আবার ঠিকই বোনের সাথে খোলাখুলি লাগালাগির বাদ রাখে না কিছু। সে আমার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই জিনিয়াস রে সায়ন, তুই গিলতেও পারস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের। মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায়ে হয়ে পড়ে। এখনই হচ্ছে। তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করলো। লাস্ট বার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বুলায়ে তার হাতে এখনো মাটি লেগে আছে। সেই মাটিতে হাত সায়নের টি শার্টে কলারে চেপে ধরে বলল,
ওই মাদারচোদ, কেন লাগাম দেব? কেন বল, কেন আমার সাথে শত্রুতা? আমাকে খুন করতি? আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি? কেন? আমি তোর 3 বোনকে কাউকে অসম্মান করেছি, বাজে টেনে টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না। ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করতে পারবো না, কখনো না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়। আমার চোখের পানি যেন তোর জীবনে অভিশাপ হয়ে আসে। আমার মতো তুইও একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাস। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়, চোখেও দেখতে হয় তাদের আদরের বোনের ক্ষতবিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে সবাই যেন ধর্ষিতা নামে ডাকবে। তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস, তোর জীবনেও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। সায়ন আর সহ্য করতে পারল না, শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনক করলো, সেও বসালো আরেকটা ঘুষি। তবে সায়ন একের পর এক এলোপাথারি মারতে শুরু করলে রুবাব তাকে আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাঁচাতে বাঁচাতে এসে দাঁড়িয়েছে কেবল। ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মাদ, ভিড়ে জমে গেছে পথচারী। রুবাব আর আজম কোনো মতো ছাড়াতে গেল। সায়ন বলল, এই শুয়োরের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করিনি? শালা বাইঞ্চোদ, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর মতো ভদ্র মাসের কুকুর পেয়েছিস, যাকে তাকে লাগিয়ে বেড়াবো? আমার এক ইশারায় যথেষ্ট তোর বোনের থেকে শতগুণ সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ রেপ করে আমাকে তুমি রোজ রোজ একই ভোজন গান শোনাও। আজ তোমার ভোজন গান তোমারই পেছন ভরবো শালা। এ কথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকালো। তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখে ছুঁড়ে মেরে বলল, ভেড়াচোদা, এটা দেখ কে তোর বোনকে রেপ করিয়েছে। সেই সাথে শুনে নাও, তোদের চোদার সময় এই সায়নের নেই। আমার রুচিও এত জঘন্য না। সর চোখের সামনে থেকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। এই কথা বলে কনককে আরেকটা কিক মারতেই রুবাব কানের ফোম ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন ভ্রু কুঁচকে তাকালো রুবাবের দিকে। ভাই শুদ্ধ কল করেছে, দ্রুত হাসপাতাল চলো। তোমার আর সাম্যের নাকি একই ব্লাড? তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে সায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থু করে ছুঁড়ে ফেলে, তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুর ঘুর করছে রে সায়ন। কতদিন সামলাবি তুই? কতবার সেভ করবি বোনদের? তোর বাগানের সেরা ফুলটাকেই তুলবেই ইয়াসির, দুমড়ে মুচড়ে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসন তা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতে শুধু ইয়াসির যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের।